আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাচ্চারা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় নাম্বার 11 নিয়ে পড়ালেখা করব। অধ্যায় 11তে কি আছে? বাংলাদেশের যোগাযোগ মানচিত্র। আচ্ছা, রাস্তাঘাটে চলতে গেলে আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের ধরো আমরা যেখানে যেতে চাচ্ছি সেটা আমরা কোন রুট দিয়ে যাব, কোন যানবাহন দিয়ে যাব, এটা যেতে আমাদের কত সময় লাগবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন পড়ে। যেমন ধরো একই জায়গায় তুমি হেঁটেও যেতে পারবে, বাইসাইকেলেও যেতে পারবে, আবার রিক্সা দিয়েও যেতে পারবে, আবার গাড়ি দিয়েও যেতে পারবে। এখন আমরা কিভাবে যাব, কিভাবে গেলে আমাদের জন্য সময়টা আমরা সেভ করতে পারবো, এরকম অনেক ব্যাপার কিন্তু আমাদের থাকে রেগুলার লাইফে, তাই না? কারণ আমাদের তো আমাদের প্রতিনিয়ত সকাল হলেই কিন্তু দেখা যায় যে আমাদের ঘর থেকে বের হতে হচ্ছে। এই অধ্যায়টা পড়ে মোটামুটি আমাদের এই কনসেপশনগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমে দেখো কি দিয়েছে, যোগাযোগ মানচিত্র 1 নাম্বার। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি কি ছবি আছে? আমাদের প্রথমে একটা বাসের ছবি আছে। দেখো বাসটা কি? বিআরটিসি বাস। এটা হলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কোঅপারেশন। অ্যাকচুয়ালি এটা হলো সরকারি বাস, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় ছবিতে আমরা নৌকার ছবি দেখতে পাচ্ছি, যে নদী পথে অথবা যে কোনো একটা পুকুর হতে পারে বা কিছু, নৌকা দিয়ে মানুষ পারাপার করছে। তৃতীয় ছবিতে আমরা ট্রেনের ছবি দেখতে পাচ্ছি এবং 4 নম্বর ছবিতে আমরা এরোপ্লেনের ছবি দেখতে পাচ্ছি। তো আমাদের প্রত্যেকটা ছবির সাথে দুটো করে কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলো আমাদেরকে সলভ করতে হবে। একটু বড় করে দেই, দাঁড়াও। হ্যাঁ, তো প্রথম ছবিটা কিসের ছবি? এটা হলো বাসের ছবি। আর এটা কোন পথে চলে? এটা সড়ক পথে বা রাস্তায় চলে। আচ্ছা, দ্বিতীয় ছবিটা কিসের ছবি ছিল? নৌকার ছবি। এটি জলপথে বা নদীতে চলে। তৃতীয় ছবিটা হলো ট্রেনের ছবি। এটি রেল পথে বা রেল লাইনের উপর দিয়ে চলে। উড়োজাহাজ এটাই আকাশ পথে চলে। আচ্ছা, তো ছবিগুলো আমরা বুঝে গেলাম। এরপর আমরা 116 নাম্বার পেজে চলে যাব। দেখো এখানে কি লেখা আছে, বাংলাদেশের সড়ক যোগাযোগ। যে কোনো একটা মানচিত্রে দেখবে যে এরকম ডান পাশে থাকবে কি দিক নির্দেশনা, যে কোনটা উত্তর, উ দিয়ে উত্তর, পূর্ব, পশ্চিম, প দিয়ে পশ্চিম, আর দ দিয়ে হলো দক্ষিণ। আচ্ছা, এবং কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে। এই যে স্টার মার্ক গুলো হলো বিভাগ। এই যে দেখেছো, এখানে একটা স্টার মার্ক আছে, এখানে একটা স্টার মার্ক আছে, এবং বিভাগগুলোর নাম লেখা আছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এরকম করে স্টার মার্ক দিয়ে বিভাগগুলোর নাম লেখা আছে। এরপর কি দিয়েছে, ব্লু কালার একটা ঢেউ খেলানো ছবি। কারণ আমরা কি, নদীর কালার কি, পানির রং কি, পানির রং হলো নীল, মানে দেখতে নীল মনে হয়, সেজন্য তাহলে আমরা এই যে ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছি, এগুলা কি? এগুলা হলো নদী। এই যে ডটের ডটের যেগুলো আছে, এই যে ডট, এগুলো হলো অন্যান্য রাস্তা। আর রেড কালার যেগুলো, এগুলো হলো প্রধান সড়ক। এখন এখানে কি বলেছে, মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে? তো এটা তো উপরে বলেই দিয়েছে, বাংলাদেশের সড়ক যোগাযোগ। এখানে সড়ক যোগাযোগ তাহলে দেখানো হয়েছে। আর প্রধান সড়ক পথগুলো মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। তো প্রধান সড়ক পথগুলো কোনগুলো? তোমার এই যে রেড কালার মার্ক করা যেগুলো, কারণ দেখো এখানে বলেই দিয়েছে প্রধান সড়ক, তো এটা তো মার্ক করাই আছে, তোমরা আবার পেন্সিল দিয়ে এটা কানেক্ট করবে। আচ্ছা, এরপরে আছে বাংলাদেশের নদী বন্দর ও নদীপথ। দেখো ওই যে ব্লু কালার, ওটা হলো নদী। বন্দরগুলো হলো এই যে একটা রেড অ্যান্ড পার্পল কালার একটা মিক্সচার, একটা কার্ডের মতো আছে। আর লঞ্চ ঘাট যেগুলো, এটার উপরে একটা ফ্ল্যাগ আছে। তো সেটা দেখে আমরা কিন্তু বুঝতে পারছি, যেমন এই যে এটা হলো লঞ্চ ঘাট, এটা হলো নদী বন্দর, এটা হলো নদী বন্দর, ঠিক আছে? তো এখানেও কি বলেছে, মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে? নদী পথ বা নদী বন্দরের যোগাযোগের পথ দেখানো হয়েছে। আচ্ছা, এই যে জলপথ বা নদীপথ দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্নে কি আছে? এরপরে প্রশ্ন আছে, দুটি নদী বন্দর ও নদীপথ মানচিত্রে দাগ কেটে
চিহ্নিত করি। এটা তোমরা ইজিলি করে ফেলতে পারবে যে নদী বন্দরগুলো এবং নদী পথগুলো এগুলো মানচিত্রে দাগ কেটে চিহ্নিত করবে। ঠিক আছে? যেমন তোমার এই যে ধরো এটা হলো নদী বন্দর, তাহলে এটার নদী পথ কোনটা? এই যে এটা হলো নদী পথ, এভাবে করে চিহ্নিত করবে। আচ্ছা গেল। এরপরে আছে বাংলাদেশের রেলওয়ে। ঠিক আছে? মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে? এখানে দেখানো হয়েছে হলো তোমার সরি, এখানে দেখানো হয়েছে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা। আমি একটু এখানে দেখাই দিই, হ্যাঁ রেলপথ দেখানো হয়েছে। তো এরপরে আমাদেরকে যেটা বলেছে রেলপথ মানচিত্রে দাগ কেটে চিহ্নিত করি। আচ্ছা এই যে তোমার এই ডটেড লাইনগুলো, এগুলো তোমরা দাগ কেটে চিহ্নিত করবা। আচ্ছা আচ্ছা আমাদের আরেকটা রয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা আমরা কি জানি যে আমাদের কিছু ডোমেস্টিক ফ্লাইট আছে, কিছু ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে। তো ডোমেস্টিক ফ্লাইটগুলো কোনটাকে বোঝানো হয়? ডোমেস্টিক ফ্লাইটগুলো হলো যে তোমার যেগুলো দেশের ভেতরে এক শহর থেকে অন্য শহরে যায়। আচ্ছা তো আর ইন্টারন্যাশনাল কোনটা? ইন্টারন্যাশনাল হলো এক দেশ থেকে যেটা আরেক দেশে যাচ্ছে। ওকে, তো এখানে কি দিয়েছে? এটা হলো মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে। তাহলে মানচিত্রে আকাশপথ বা বিমান চলাচলের পথ দেখানো হয়েছে। আচ্ছা আর এরপরে দিয়েছে হলো তোমার দুটি বিমানবন্দর মানচিত্রে চিহ্নিত করি। আচ্ছা তাহলে এই যে আমাদের যেখানে যেখানে এই যে উড়োজাহাজের ছবি এভাবে বাঁকা করে দেয়া আছে সেটা হলো আন্তর্জাতিক বিমানবন্দর। তো সেখানে আমরা মোটামুটি যেমন এই যে রাজশাহী, এই যে ঢাকা, এভাবে আমরা চিহ্নিত করতে পারি। আচ্ছা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা বাংলাদেশে পরিবহন ব্যবস্থা প্রতিনিয়ত উন্নত হচ্ছে। সাধারণত সড়ক, নৌ, রেল ও বিমান এই 4 ধরনের পথ ব্যবহার করা হয়। এর মধ্যে সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ সড়ক পথ বলতে কি? রাস্তা। সাধারণত আমরা প্রতিনিয়ত তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিন্তু রাস্তাঘাটটাই বেশি ব্যবহার করি। জাতীয়, আঞ্চলিক, জেলা সড়কগুলো বেশ উন্নত। সড়কপথে বাস, ট্রাক, লরি, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে মানুষের কাছে রেলপথ বেশি জনপ্রিয়। চিন্তা করে দেখো যে তোমার রেলপথটা কিন্তু আসলে একটু আলাদাই লাগে। তোমার চারপাশে সবুজ দেখতে দেখতে যাওয়া, এবং মানে রেল জার্নিটা আসলে হয় কি এখানে তো কোনো যানজট নাই। এখানে কি কোনো যানজট আছে? তোমার চারপাশে সবুজ দেখতে দেখতে যাওয়া যায়, খোলা জানালা খুলে বাতাস খেতে খেতে যাওয়া যায়, এই জন্য কিন্তু এটা খুবই জনপ্রিয়। আচ্ছা বাংলাদেশে মিটার গেজ, ব্রড গেজ ও ডুয়েল গেজ এই 3 ধরনের রেলপথ আছে। তোমার এটা আসলে রেল পথ বলতে মানে রেল গাড়িটা যেটার উপরে দিয়ে চলে সেটার কথা বলা হচ্ছে। মিটার গেজটা হলো মানে এটা একটা সরু রেলপথ, হ্যাঁ, এবং বাংলাদেশের অনেক পুরনো রেলপথে এটা সাধারণত ব্যবহৃত হয়েছে। এখানে দুটো রেল লাইনের মাঝে দূরত্ব থাকে হলো 1 মিটার। ব্রড গেজ যেটা, এটা তোমার মিটার গেজের থেকে চওড়া হয় এবং এটাতে দেখা যায় যে ভারী ও তোমার বড় ট্রেনগুলো ইজিলি চলতে পারে। আর ডুয়েল গেজ যেটা তোমার যেটার মধ্যে তোমার মিটার গেজ এবং ব্রড গেজ দুটাই একসাথে চলতে পারে, মানে এটার দুটো ফ্যাসিলিটি আছে, 2 ধরনের রেলই চলতে পারবে। হ্যাঁ, এবং এটাতে আলাদা রেলপথ তৈরি করার প্রয়োজন হয় না, আর এই জন্য এটাতে যোগাযোগ সহজ হয়। আচ্ছা এরপরে আমরা যাই, রেলপথে যাত্রীবাহী ও মালবাহী 2 ধরনের ট্রেন চলাচল করে। তাছাড়া বাংলাদেশের
যাতায়াতের ক্ষেত্রে নৌপথের গুরুত্ব অনেক। নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন ব্যয় অনেক কম। অভ্যন্তরীণ নদীপথ ও উপকূলীয় সমুদ্রপথ নিয়ে আমাদের নৌপথ ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, চাঁদপুর ও ভৈরব দেশের অন্যতম প্রধান নদীবন্দর। আর সমুদ্র বন্দর হলো চট্টগ্রাম, মংলা, পায়রা। আচ্ছা, তাহলে নদী বন্দর কোনগুলোর কথা বলা হয়েছে? নদী বন্দর হলো ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, চাঁদপুর ও ভৈরব। আর সমুদ্র বন্দরগুলো কোনটা? চট্টগ্রাম, মংলা আর পায়রা। সম্প্রতি যোগাযোগ ব্যবস্থায় বিমানের ব্যবহারও বেড়েছে। দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই ধরনের বিমানবন্দর রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি, যথা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। এই তিনটি বিমানবন্দর অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল ও কক্সবাজার বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দর। বর্তমান সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের অভূতপূর্ব নিদর্শন হলো মেট্রো রেল, উড়াল সড়ক, কর্ণফুলী নদীর তলদেশে টানেল। আচ্ছা, মেট্রো রেল তো আমরা সবাই দেখেছি ইতিমধ্যে, তাই না? উড়াল সড়ক কোনটা? উড়াল সড়ক হলো এক্সপ্রেস হাইওয়ে যেগুলা, এগুলা। আর কর্ণফুলীর নিচে যে টানেল, এটা নিশ্চয়ই তোমরা জানো। আচ্ছা, এবার কি বলেছে? উপরে পাঠ্যাংশটুকু পড়ে যোগাযোগের বিভিন্ন পথের ধরন নিয়ে নিচের মাইন্ড ম্যাপ তৈরি করি। এখানে তোমাকে একটা দিয়ে দিয়েছে, যেমন নদীপথে স্টিমার। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সড়ক পথে লিখতে পারি বাস, ট্রাক। তোমার এখানে দুটো অপশন আছে, যে কোনো দুটো অপশন চুজ করে তুমি লিখে দিবে। নদী পথের ক্ষেত্রে তো অলরেডি একটা দিয়ে দিয়েছে, তাছাড়া আমরা কি লিখতে পারি? লঞ্চ, নৌকা, ফেরি, কার্গো জাহাজ। রেল পথের ক্ষেত্রে যাত্রীবাহী ট্রেন, মালবাহী ট্রেন, মেট্রো রেল, আকাশপথ, উড়োজাহাজ, হেলিকপ্টার, কার্গো বিমান। আচ্ছা, যোগাযোগ মানচিত্রে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা যাওয়ার সড়কপথ দাগ টেনে চিহ্নিত করি। আচ্ছা, এটা এই যে এটা তোমরা সিলেক্ট করবা। এই যে যেমন ঢাকা, এখানে তাহলে ঢাকা থেকে কোথায় কোথায় যেতে বলেছে? ঢাকা থেকে বলেছে যে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা। তাহলে এই যে চট্টগ্রাম, তাহলে দেখো আমরা যদি এই যে এভাবে করে এদিক থেকে গিয়ে এইভাবে করে গেলে চট্টগ্রাম, এইভাবে করে করে তোমরা দাগ দিয়ে দিয়ে দেখাবে। যোগাযোগ মানচিত্রের ব্যবহার ও জিপিএস এর ধারণা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পূর্বের পৃষ্ঠার মানচিত্র পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো চলো লিখে ফেলি। কোন কোন পথ ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়? ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথ সড়ক পথ, বিমান পথ এবং রেল পথ। ময়মনসিংহ থেকে ভোলা যাওয়ার জন্য যোগাযোগের কোন কোন মাধ্যম ব্যবহার করা হয়? ময়মনসিংহ থেকে ভোলা যাওয়ার মাধ্যম, প্রথমে সড়ক পথ বা রেল পথ ব্যবহার করে ঢাকা এবং সেখান থেকে সদরঘাট হয়ে নৌপথ ব্যবহার করা যাবে। যোগাযোগের কোন কোন মাধ্যম ব্যবহার করে যশোর থেকে ঢাকা যাওয়া যায়? যশোর থেকে ঢাকা যাওয়ার মাধ্যম সড়ক পথ, রেল পথ এবং আকাশ পথ। কোন কোন পথে সিলেট থেকে চট্টগ্রামে যাওয়া যায়? সরাসরি সড়ক পথ এবং রেল পথে যাওয়া যায়, এছাড়া ঢাকা থেকে আকাশ পথেও যাওয়া সম্ভব। তার মানে সিলেট থেকে প্রথমে ঢাকায় আসবে, ঢাকা থেকে তারপরে চট্টগ্রামে যাবে, এভাবে করেও যাওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই ছবিটা, যে স্থান থেকে যাব, এটা হলো ঢাকা। যে স্থানে যাব সেটা হলো চিটাগাং। এটা হলো একটা তোমার জিপিএস সিস্টেম। এটা আমরা গুগল ম্যাপের মাধ্যমে এটা আমরা ব্যবহার করতে পারি। তো এখানে যেটা করতে হয়, তোমার দুটো জিনিস করা যায়। ধরো তুমি এখন এখান থেকে চট্টগ্রামে যাবা, তুমি চট্টগ্রাম লিখে সার্চ দিলা, তখন তুমি এখান থেকে চট্টগ্রামের রুট তোমাকে দেখিয়ে দিবে, কতক্ষণ টেন্টেটিভ লাগতে পারে সেটা দেখিয়ে দিবে, কোথাও জ্যাম আছে কিনা সেটা দেখিয়ে দিবে। আবার তুমি ঢাকায় বসে আছো, কিন্তু তুমি দেখতে চাচ্ছ যে
সিলেট থেকে চট্টগ্রামে যেতে কত সময় লাগবে। তো তুমি তখন যেটা করবে, এই যে এখানে সিলেট অপশনটা চুজ করে দিবে এবং এখানে তোমার চট্টগ্রাম অপশনটা চুজ করে দিবে, তখন সেম জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা, এই নীল রেখাটি জিপিএস নির্দেশিত পথ, এই যে এই নীল রেখাটি। আচ্ছা, উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ছবিতে কোন স্থান থেকে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে? ছবিতে ঢাকা থেকে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে। গন্তব্যস্থল কোথায় দেখানো হয়েছে? গন্তব্যস্থল হিসেবে চট্টগ্রাম দেখানো হয়েছে। জিপিএস এর পূর্ণ ফর্ম গ্লোবাল পজিশনিং সিস্টেম। তার মানে তুমি কোথায় আছো, গ্লোবালি যে কোনো একটা জিনিসের পজিশন জানা, সেই সিস্টেমটাই হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর দ্বারা নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়। বর্তমানে মানচিত্রে জিপিএস এর ব্যবহার নানাবিধ। জিপিএস সিস্টেমে রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন স্থান, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদির অবস্থান চিহ্নিত থাকে। বর্তমান অবস্থানের আশেপাশে উল্লিখিত কোনো কিছু থাকলে জিপিএস ডিভাইসের ডিসপ্লেতে তা প্রদর্শন করে। গাড়ি, জাহাজ, প্লেন ছাড়াও বড় বড় শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে এই সিস্টেম ব্যবহার করা হয়। এই প্রযুক্তিতে মোবাইল, ল্যাপটপে অ্যাপস ব্যবহার করে নির্দিষ্ট স্থানে নির্ভুলভাবে যাওয়া যায়। নির্দিষ্ট স্থান নির্বাচন করে গুগল ম্যাপের অপশনে গেলে ওই স্থানে যাওয়ার রাস্তা তীর চিহ্ন দিয়ে নির্দেশ করে। তীর চিহ্ন বরাবর রাস্তা দিয়ে এগিয়ে গেলে প্রত্যাশিত স্থানে পৌঁছা যায়। হেঁটে, গাড়িতে, বাসে, মোটরসাইকেলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সম্ভাব্য কত সময় লাগবে জিপিএস সিস্টেমের মাধ্যমে তাও জানা যায়। আচ্ছা, উপরের পাঠ্যাংশটুকু পড়ে জিপিএস এর ব্যবহার করে যোগাযোগের জন্য কি কি তথ্য পাওয়া যায় তা লিখি। তাহলে কি কি পাওয়া যায়? কোন স্থানের সঠিক অবস্থান জানা যায়, গন্তব্যে যাওয়ার সঠিক পথ বা রাস্তা দেখা যায়, পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল ও রেস্টুরেন্টের অবস্থান জানা যায়, পর্যটন স্থান ও ডিপার্টমেন্টাল স্টোরের অবস্থান জানা যায়, বর্তমান অবস্থানের আশেপাশে কি কি গুরুত্বপূর্ণ স্থান আছে তা দেখা যায়, গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে তা জানা যায়, হেঁটে, বাসে, গাড়িতে বা মোটরসাইকেলে যাতায়াতের সম্ভাব্য সময় জানা যায়। গুগল ম্যাপের মাধ্যমে তীর চিহ্ন অনুসরণ করে নির্দিষ্ট স্থানে পৌঁছানো যায়। যানজট ও ট্রাফিক পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। ভ্রমণের সবচেয়ে সুবিধাজনক পথ নির্বাচন করা যায়। আচ্ছা, এরপরে হয়ে গেল। আমরা এখন অনুশীলনীতে যাব। প্রথমে আছে আমাদের সঠিক উত্তর, তারপরে আছে হলো সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, তো চলো আমি আমার নোটে চলে যাই। সড়ক পথে যোগাযোগের বাহন কোনটি? সড়ক পথে যোগাযোগের বাহন হলো বাস। আচ্ছা, কোন যোগাযোগ ব্যবস্থায় পণ্য পরিবহন কমে যায়? নদীপথ। তুমি ঢাকা থেকে ময়মনসিংহে সহজে কোন পথে যাবে? সড়ক ও রেল। আচ্ছা, সত্য হলে সত্য এবং মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। বাংলাদেশি যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সত্য। পায়রা বাংলাদেশের অন্যতম নদী বন্দর। মিথ্যা, এটা কি? সমুদ্র বন্দর। জিপিএস এর মাধ্যমে নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়। সত্য। বাংলাদেশে সাধারণত কি কি ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে? বাংলাদেশে সাধারণত 4 ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এগুলো হলো সড়কপথ, নদীপথ, নৌপথ, নদীপথ বললেও হবে একই জিনিস, রেলপথ, আকাশপথ। বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে 3টি করে নাম লেখো। আন্তর্জাতিক বিমানবন্দর: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। অভ্যন্তরীণ বিমানবন্দর: যশোর বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর। বর্ণনামূলক প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বর্ণনা করো। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রধানত সড়ক, নৌ ও রেল এই ৩ ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। প্রতিটি ব্যবস্থারই বিশেষ গুরুত্ব আছে। নিচে বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বর্ণনা করা হলো। সড়ক পথের গুরুত্ব। সড়ক পথ বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা। বাস, ট্রাক, লরি ও প্রাইভেট কারের মাধ্যমে মানুষ ও পণ্য দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মধ্যে যোগাযোগ সহজ করতে সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৌপথের গুরুত্ব। নৌপথ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। নদীমাতৃক দেশ হওয়ায় নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহনের খরচ তুলনামূলক কম। দেশের বিভিন্ন নদীবন্দর এই ব্যবস্থাকে আরও কার্যকর করেছে এবং দূরবর্তী এলাকার মানুষের যাতায়াতে সহায়তা করে। রেলপথের গুরুত্ব। রেলপথ নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী যোগাযোগের ব্যবস্থা। যাত্রী ও মালামাল পরিবহনে ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ দূরত্বে কম খরচে দ্রুত যাতায়াতের জন্য রেলপথ খুবই উপকারী। বিমানপথের গুরুত্ব। বিমানপথ বাংলাদেশের দ্রুততম যোগাযোগের ব্যবস্থা। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং বিদেশে খুব অল্প সময়ে যাতায়াত করা যায়। জরুরি প্রয়োজন, ব্যবসা বাণিজ্য, পর্যটন ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বিমানপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া দ্রুত পণ্য ও ডাক পরিবহনেও বিমানপথ ব্যবহৃত হয়। বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, পর্যটন ও মানুষের দৈনন্দিন জীবনকে সচল রাখতে সড়ক, নৌ ও রেলপথ ও বিমান পথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে কমা দিবে, এখানে ওটা বাড়তি চলে আসছে। আচ্ছা, জিপিএস এর ব্যবহার লেখো। জিপিএস একটি আধুনিক প্রযুক্তি যার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা যায়। বর্তমানে যোগাযোগ, যাতায়াত ও বিভিন্ন সেবামূলক কাজে জিপিএস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। জিপিএস এর ব্যবহার। সঠিক পথ নির্দেশনা প্রদান। জিপিএস এর মাধ্যমে গন্তব্যে যাওয়ার সবচেয়ে সহজ ও সঠিক পথ জানা যায়। অবস্থান নির্ণয়। মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজের বা কোনো স্থানের সঠিক অবস্থান জানা যায়। গুরুত্বপূর্ণ স্থান খুঁজে বের করা। পেট্রোল পাম্প, হাসপাতাল, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন কেন্দ্রের অবস্থান সহজে জানা যায়। যানবাহন ও পরিচালনা। গাড়ি, জাহাজ ও উড়োজাহাজের অবস্থান নির্ণয় এবং নিরাপদ পরিচালনায় জিপিএস ব্যবহার করা হয়। ট্রাফিক নিয়ন্ত্রণ। বড় শহরগুলোর যানজট পর্যবেক্ষণ ও ট্রাফিক নিয়ন্ত্রণে জিপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাত্রার সময় নির্ধারণ। কোন স্থানে পৌঁছাতে কত সময় লাগবে তা জিপিএস এর মাধ্যমে সহজেই জানা যায়। এখানে উপসংহার লিখতে হবে না, এমনিতেই এটা কনক্লুশনের মতো লিখে দিলেই হবে। জিপিএস আমাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ, নিরাপদ ও আধুনিক করেছে। তাই দ্রুত ও নির্ভুল যোগাযোগ ব্যবস্থায় জিপিএস এর গুরুত্ব অপরিসীম। তো ছোট্ট বাচ্চারা, আমাদের এই অধ্যায় হয়ে গেছে। খুবই সহজ একটা অধ্যায়। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। আমার ভিডিও কেমন লাগে অনুগ্রহ করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের ছোট ছোট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে নতুন ভিডিও করার প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমার বন্ধুদের সাথে এই নোটগুলো শেয়ার করো এবং তোমার বন্ধুদেরকেও অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবে। আল্লাহ হাফেজ।